সরাসরি তারেক রহমানকে শুনিয়ে, অন্যভাবে বলে তারেক রহমানের মুখের উপর আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কঠিন কথা বলে দিলেন। দর্শক, একটা খবরের প্রতি হয়তো আপনাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী হিসেবে জেডাই খান পান্না অবশেষে তিনি নিয়োগ পেয়েছেন। জেডাই খান পান্নার নিয়োগ পাওয়ার পরপরই এই আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো দুটি খুব রহস্যজনক ঘটনা ঘটেছে এবং খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। কিছু ঘটনা যদি আমরা মিলাই তাহলে আমরা বুঝতে পারবো ওরা বোধহয় কিছু একটা চালাকি করতে চাইছিল। হ্যাঁ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করার পর থেকেই ডক্টর ইউনূস সরকারকে বিব্রত করার জন্য, ভয় দেখানোর জন্য নানান রকম আন্দোলনের উস্কানি দিয়ে ধরা পড়ে গিয়েছিল ওয়াকারুজ্জামান। যদিও তার আগেই ডক্টর ইউনূসের প্রতি তার বিদ্বেষ প্রকাশ করেছিল। হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদের কাছে স্পষ্ট করে বলেছিল, দর্শক, বিএনপি নেতাকর্মীদের কর্মকাণ্ড দেখে বিরক্ত হয়ে আবার কঠিন সিদ্ধান্ত নিল ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই পাশাপাশি খালেদা জিয়াকে নিয়ে বিএনপির তৈরি প্ল্যান এবার ধ্বংস হয়ে গেল, যা জানলে আপনার অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সরাসরি তারেক রহমানকে শুনিয়ে, অন্যভাবে বলে তারেক রহমানের মুখের উপর আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কঠিন কথা বলে দিলেন, কঠিন বক্তব্য দিলেন। অসাধারণ। বিএনপি কোথাও কোনো সুযোগ করতে পারছে না, আর জামাত সব জায়গায় এখন সুযোগ পাচ্ছে। হ্যাঁ, এটাই রাজনীতি। যারা ক্ষমতা আসবে তাদের ক্ষেত্রে এটাই ঘটে, আর যারা সেকেন্ড হবে তাদের ক্ষেত্রে এরকমই ঘটার কথা। দর্শক, রাজধানীতে একটা আলোচিত প্রোগ্রাম হয়েছে ইমাম খতিবদের। চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন হয়েছে। সেখানে তারেক রহমানও দাওয়াত পেয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ সরাসরি গিয়েছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানও বক্তব্য দিয়েছেন। যারা আয়োজন করেছে তাদের এই চিন্তা ঠিক আছে যে সব দলকে রাখবে, শুধু একটা দলকে তা না। তাদের নামও যেহেতু সম্মিলিত, দাওয়াতও দিয়েছে সব শ্রেণী পেশার রাজনীতিবিদদের। তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, কারণ যে দুইজন ব্যক্তি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন বা হতে পারেন বলে মানুষ ধারণা করছে, তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান, সেই দুইজনেই এখানে ইনভাইটেড ছিলেন, আর অন্যান্য নেতারা তো ছিল। অতএব ইটস ভেরি হাই টায়ার প্রোগ্রাম, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই প্রোগ্রামে তারেক রহমান বলেছেন ইমামদের মাসিক ভাতা চালু করা হবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। কিন্তু মজার বিষয়, আমিরে জামাতের বক্তব্যটা খুব ইন্টারেস্টিং। আমিরে জামাত যখন বক্তব্য দিলেন, তারেক রহমান কিন্তু হা করে চুপ করে বক্তব্য শুনছিলেন। এর মানে তারেক রহমানকে শুনিয়ে মুখের উপর আমিরে জামাত বলেছেন মন গড়া মতবাদ সমাজে শান্তি সম্মান দিতে পারবে না। এটা খুব মজার আলোচনা। এর অর্থ কি? দেখেন, বিএনপি তারেক রহমান রাজনীতি করে মন গড়া মতবাদের, কোনো সন্দেহ আছে? অথবা মন গড়া মতবাদ বলতে আমিরে জামাত কাদের রাজনীতিকে বুঝিয়েছেন? আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন বিএনপি সহ যারা ধর্মভিত্তিক ইসলামী রাজনীতি করে না তাদের কথা বুঝিয়েছেন। হ্যাঁ, যে কোনো মতাদর্শ বা মতবাদের রাজনীতিকে আমিরে জামাত অধিকার হিসেবে স্বীকার করেন, কিন্তু তার আহ্বান হচ্ছে, তার দাওয়াত, আমিরে জামাতের তো দাওয়াত দেওয়ার অথরিটি, একটা অধিকার রয়েছে। তিনি দাওয়াত দিচ্ছেন যে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মন গড়া মতবাদ দিয়ে সমাজে শান্তি আসবে না। কোন মতবাদ লাগবে? ডিভাইন মতবাদ লাগবে, আল্লাহর মতবাদ লাগবে, ঐশী মতবাদ লাগবে। আরে ডিভাইন মতবাদ, ঐশী মতবাদ, আল্লাহর মতবাদের কথা শুনলেই তো বিএনপির মাথা খারাপ হয়ে যায়। যেই বিএনপি, যে তারেক রহমানরা রাজনৈতিকভাবে শরিয়া আইনে বিশ্বাস করে না, আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হোক এটা চায় না, এবং কোন ইমাম খতিব যদি এটা বলে চান্দাবাজের বিরুদ্ধে আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হোক এটা যদি বলে, তাহলে বিএনপি বাধা দেয়। তো এখানে বিএনপি বিভিন্ন প্রতিশ্রুতি দেয় তারেক রহমান যে এই করা হবে, সেই করা হবে, অমুক তমুক। আর আমিরে জামাত স্পষ্ট করে বলছেন ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মন করা মতবাদ দিয়ে তো চলবে না, আল্লাহর মতবাদের দিকে আসেন। এখন স্বাভাবিকভাবে ইমাম খতিবরা কোন দল করে? আপনি খুঁজে রাখেন, ওইখানে ইমাম খতিবরা বিএনপি করে না। কিছু হুজুর বিএনপির খপ করে বলেছে, বা বিএনপি কিছু হুজুরকে কিনেছে পয়সা পাতি দিয়ে। কিন্তু ওই হুজুরদের মধ্যে যারা রাজনীতি করে এরা হয় জামাত, নইলে চরমোনাই, নইলে অন্য কোনো ইসলামী দল, নট বিএনপি। অবশ্য ওলামা লীগের 2-4 জন থাকে হুজুর, কিন্তু বিএনপির হুজুর নাই। কিন্তু এটি একটা মজার বিষয়। দর্শক, একটা খবরের প্রতি হয়তো আপনাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী হিসেবে জেডাই খান পান্না অবশেষে তিনি নিয়োগ পেয়েছেন। জেডাই খান পান্নার নিয়োগ পাওয়ার পরপরই এই আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো দুটি খুব রহস্যজনক ঘটনা ঘটেছে এবং খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। নাম্বার 1 যে ঘটনাটা, সেটা হচ্ছে যে সিরিয়াল কিলার জিয়াউল হাসান, সাবেক সেনা কর্মকর্তা, এই জিয়াউল হাসান
তার বোন নাজনীন নাহার তার আইনজীবী। জিয়াউল হাসান তিনি তার বোনের মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদন করেছেন যে যখন তাকে ইন্টারোগেশন করা হবে তখন তার আইনজীবী তার পাশে বসে থাকবে। কি একটা আবদার! অথচ এটা 2010 সালে তো এই কোর্টটা গঠিত হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। ওই কোর্টেই কিন্তু যে কোর্টের মাধ্যমে এরা বাংলাদেশের কিছু নিরীহ মানুষকে হত্যা করেছে সেই কোর্টেই কিন্তু এদের বিচার হচ্ছে। তাহলে ওই সময় যেহেতু এই আইন ছিল না, এই আইন কিন্তু ছিল না, তাদের কাছে, আসামিদের কাছে তাদের আইনজীবীর পর্যন্ত তখন যাওয়া নিষেধ ছিল। কিন্তু এই ট্রাইব্যুনাল আরেকটু দয়া পরবশ হয়ে, আরো একটু ন্যায় পরবশ হয়ে তারা যেটি করেছে যে না, আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন তার আইনজীবী পাশের পাশের রুমে থাকতে পারবে, তাকে যখন প্রয়োজন হবে তাকে তখন ওই ইন্টারভালের সময় তখন তিনি কথা বলতে পারবেন এবং প্রয়োজনে তাকে ডেকে নেওয়া হবে। এমনকি 2010 সালের হাসিনার ওই সময়ে এইখানে এই আসামিকে জিজ্ঞাসাবাদের সময় কোনো ডাক্তারও রাখার বিধান ছিল না। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমান সময়ে তাজুল ইসলামের নেতৃত্বে যেটি চলছে, এই প্রসিকিউশন, এটিও করেছে যে তারা ডাক্তার কেউ রাখতে পারবে, কারণ তিনি হয়তো হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন। তাহলে কতটা স্বচ্ছতার ভিতর দিয়ে, হাসিনার চেয়ে হাজার গুণ স্বচ্ছতার ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে। তো তার এই আবেদন যখন ফিরিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল, তখন এই নাজনীন নাহার, জিয়াউল হাসানের যে আইনজীবী, তার বোন নাজনীন নাহার সেখানে অন্যান্য প্রসিকিউশনের সাথে চরম দুর্ব্যবহার করেছে, চরম গালিগালাজ করেছে, অভদ্র অসভ্য আচরণ করেছে। এরপরে তাজুল ইসলাম তিনি সাংবাদিকদের কাছে সামনে আসলেন, এসে তিনি বললেন যে এই জিয়াউল হাসানের অপরাধ সম্পর্কে তো আপনারা জানেন, জিয়াউল হাসান শত শত মানুষকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে গুলি করে হত্যা করে তাদের পেটের ভিতর থেকে নাড়ি ভুড়ি বের করে সেখানে ইট ঢুকাইয়ে, ওই পেটের ভিতরে, চিন্তা করেন কি বিভৎসতা, ওই পেটের ভিতরে ইট ঢুকিয়ে তারপরে বালির বস্তা ঢুকিয়ে সেলাই করে দিয়ে নৌকাতে করে, ট্রলারে করে নিয়ে গিয়ে গভীর সমুদ্রের মাঝখানে গিয়ে তাদেরকে নদীর ভিতরে ফেলে দেওয়া হয়েছে। চিন্তা করতে পেরেছেন? এই জিয়াউল হাসান। জিয়াউল হাসানের সম্পর্কে আমি আমার এক বন্ধু, তার সাথে একটা কথা, তার সাথে চাকরি করেছে, জিয়াউল হাসানের সাথে দীর্ঘদিন এক জায়গায় চাকরি করেছে। আমি সঙ্গত কারণে ডিটেলস বললাম না, আমার বন্ধু মানুষ সে। তো সে বলছে যে জিয়াউল হাসান সম্পর্কে আমি যেটা জানি, সে বলছে যে জিয়াউল হাসান যে পর্যায়ে, যে লেভেলের অফিসার ছিল, এই লেভেলের এই পজিশনে যেতে হলে তাকে অবশ্যই ভারত থেকে একটা কোর্স করতে হতো, এবং ওই কোর্স করার পরে ভারত সরকার যদি তাকে পজিটিভ অ্যাপ্রিসিয়েট না করতেন, তার সমস্ত কাজগুলোতে যদি টিক চিহ্ন না দিতেন, তাহলে ওই জাতীয় পোস্টে, জিয়াউল হাসানের ওই পোস্টে কাউকে কোনোদিনও দেয়া হতো না। তো জিয়াউল হাসান ভারত থেকে সেই কোর্স করে এসেছে। কোর্স করে এসে তিনি সেই জায়গায়, এবং তিনি যতদিন থাকার কথা নয় তার থেকে আরো 3 গুণ বেশি সময় সেখানে থেকেছে, এবং তিনি কি কি করেছেন তার কিছু কিছু বর্ণনা তিনি সেদিন দিলেন। এক কথায় তার সত্যতা তিনি বললেন যে এই হচ্ছে এত ভয়ঙ্কর এবং বিভৎস এই জিয়াউল হাসান। সেই জিয়াউল হাসানের জন্য যখন তার বিচার হচ্ছে তখন এত কিছু, তার বোন আইনজীবীদের সাথে রাফ বিহেভ করছে। অপরদিকে 15 জন সেনাবাহিনীর যে কর্মকর্তাদেরকে যে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে, আজকেও কিন্তু তারা হাজির হয়েছিলেন, আজ দিয়ে দ্বিতীয় দিন। এই আজকে হাজির হওয়ার পরে তারা কি আবেদন করেছে জানেন? ট্রাইব্যুনালের কাছে তারা আবেদন করেছে যে তাদেরকে এই বারবার সশরীরে আসা যাওয়া করতে তাদের মান সম্মানে বাধছে, তাদের কষ্ট হচ্ছে, এটি করা যাবে না, তাদেরকে ভার্চুয়ালি অর্থাৎ ভিডিও ফোনের মাধ্যমে তাদের সাক্ষ্য নিতে হবে, বা ট্রাইব্যুনালে হাজির হয়েছে তারা এটা ধরে নিতে হবে। চিন্তা করতে পেরেছেন কোন ধরনের, কত বড় দুঃসাহস এদের! এরা মনে হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য অলিম্পিক গেমস থেকে সোনা জিতে আসছে, এরকম একটা এদের ভাবসাব এরকম। যারা হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে, জীবন নাই করে দিয়েছে, সেই মানুষগুলো এই দাবি করছে। এটি চিন্তা করা যায়? সাহস কত বড়, চিন্তা করা যায়? কোন সাহসে, কোন আকলে তারা এই আবেদন করলো, এবং মানে সুযোগ পেল কি করে এই আবেদন করার? তোমরা এদেশের সোনার ছেলে, মনে হচ্ছে ওনারা এই দেশের জন্য পৃথিবীর সমস্ত সুনাম বয়ে এনেছে, এত ভালো কাজ করেছে। তারা ভুলেই গেছে যে তারা এদেশের মানুষের নিরপরাধ নিরীহ নাগরিকের বুকে গুলি চালিয়েছে, হত্যা করেছে, পঙ্গু করে দিয়েছে, হাত কেটে ফেলেছে, মানুষের চোখ উপড়িয়ে ফেলেছে। সেই লোকগুলোর বিচার করা হচ্ছে, আর তারা ওই আবদার করছে। যদিও ট্রাইব্যুনাল তার উপযুক্ত জবাবও দিয়েছে যে ট্রাইব্যুনালে, যে দেশে
চিফ জাস্টিসকে সশরীরে আদালতে হাজির হতে হয়, সেক্ষেত্রে তুমি কোন হরিদাস পাল, তোমরা কোথাকার হরিদাস পাল যে তোমরা ভার্চুয়ালি হাজিরা দিবা? জবাব দিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল, সাথে সাথে তাদের আবেদন খারিজ করে দিয়েছে এবং এই জবাব দিয়েছে। এদেশের অনেক মন্ত্রী, এমপি তারা জেল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করার পর থেকেই ডক্টর ইউনুস সরকারকে বিব্রত করার জন্য, ভয় দেখানোর জন্য নানান রকম আন্দোলনের উস্কানি দিয়ে ধরা পড়ে গিয়েছিল ওয়াকারুজ্জামান। যদিও তার আগেই ডক্টর ইউনুসের প্রতি তার বিদ্বেষ প্রকাশ করেছিল। হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদের কাছে স্পষ্ট করে বলেছিল ইউনুস একজন কনভিক্টেড, তাকে মেনে নিতে হচ্ছে বুকে পাথর চাপা দিয়ে। নিশ্চয়ই আপনাদের মনে আছে। এরপরেও একের পর এক আওয়ামী সন্ত্রাসীদেরকে পালাতে সহযোগিতা করা, ডক্টর ইউনুসের নির্দেশনা না মানা, নিয়োগের ব্যাপারে সঠিক গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা না করা, আনসার বিদ্রোহের সময় ডক্টর ইউনুসকে রক্ষা করার জন্য হাসনাত আবদুল্লাহকে ঢাকা ইউনিভার্সিটি থেকে সচিবালয়ে ছুটে যেতে হয়েছে, সেনাবাহিনী আসেনি। এরকম অনেক ঘটনা মানুষ না ভুললেও বর্তমানে ওয়াকারুজ্জামান 4টি ভয়ঙ্কর আক্রোশের মধ্যে পড়ে আছেন। কথা হলো, এই আক্রোশ কার? ওয়াকারুজ্জামানের উপরে। ওয়াকারের প্রতি এই আক্রোশ দেখাচ্ছে কে? কোনো ব্যক্তি? বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা এনসিপির নেতারা, জামায়াত? না, ডক্টর ওয়াকারুজ্জামানের প্রতি কেউ কোনো আক্রোশ দেখাচ্ছে না। এমনকি ডক্টর ইউনুস চরম ভদ্রতার পরিচয় দিয়ে যাচ্ছেন, তাকে সর্বশেষ পুরস্কারে ভূষিত করেছেন। এখন এই পুরস্কার সে গলার কাটা হিসেবে নিচ্ছে, না পারছে গিলতে, না পারছে ফেলতে। সেনাপদক ইউনুসের হাত দিয়ে নিতে হয়েছে। ইউনুস দেয়নি, ডক্টর ইউনুস দেননি, ইউনুসের হাত দিয়েই তাকে এটা পড়তে হয়েছে। কেন? ডক্টর ইউনুস শুধুমাত্র সরকার প্রধান না, প্রধান উপদেষ্টা না, তিনি অলসো এ ডিফেন্স মিনিস্টার অব বাংলাদেশ। বাংলাদেশের সিস্টেম হলো, যিনি প্রধানমন্ত্রী তিনি মানে ডিফেন্স মিনিস্টার হবেন। কিন্তু পাকিস্তান, ভারত এসব দেশগুলোতে, যে কোনো পৃথিবীর সব দেশেই ডিফেন্স মিনিস্টার আলাদা থাকে। তো যাই হোক, ইউনুসের হাত ধরেই ওয়াকারকে এই পদকটা পড়তে হয়েছে। এখন কোন 4টি আক্রোশের শিকার ওয়াকারুজ্জামান? 4টি আক্রোশের শিকার হচ্ছেন তিনি প্রতিনিয়ত। প্রথমত হলো 4 নম্বরটা কিন্তু মারাত্মক ভাই, এই কারণে 4 নম্বরটা একটু শেষে বলবো, ঠিক আছে? আমি যেমন 21 তারিখ সশস্ত্র বাহিনী দিবস গেছে না, 21শে নভেম্বর। এখানে দেখেন খালেদা জিয়া যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এসেছেন, এই দিবসের প্রধান হলেন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। খালেদা জিয়া ছিলেন প্রধান আকর্ষণ। মানে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। খালেদা জিয়ার প্রতি মানুষের সম্মান দেখা যাচ্ছে দলমত নির্বিশেষে, হিংস্র আওয়ামী লীগ ব্যতীত। কিন্তু ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার প্রতি সম্মান দেখাতে পারেন নাই। তার মন ছিল মরা। কারণ কি? এখানে থাকার কথা হাসিনা। খালেদা জিয়া অসুস্থ হয়ে গেছেন, তিনি যখন হাত নাড়ছিলেন, তার হাত দেখছেন, তিনি হাতগুলো সোজা করতে পারছেন না। আমার অনেকের দেখে কান্না এসেছে, আমারও এসেছে। কান্না মানে কান্না। সেই খালেদা জিয়ার এসবের জন্য ওয়াকাররাও দায়ী। এটা হলে মানে 4টির মধ্যে সর্বশেষ ওয়াকারের প্রতি প্রকৃতির আক্রোশ। ওয়াকারের প্রতি প্রকৃতির আক্রোশ। এসব অনুতপ্ত ভাব ভিতর থেকে যাবে না, ভিতরে পুড়ে জ্বলে পুড়ে ছারখার করে দিবে এদেরকে। এরপরে দেখেন ইউনুসের উৎফুল্লতা। 2 বছর আগেও সশস্ত্র বাহিনী দিবসে ছিল হাসিনা, টুড়াইয়া বুড়াইয়া জাতির পিতা, সশস্ত্র বাহিনী, স্বজন হারাজন যন্ত্রণা, এসব নিয়ে বক্তব্য দিত। আর ওয়াকার বলতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা কই বক্তৃতা দিত, আমরা দেখেছি এর আগে। এরপরে এটা কিন্তু একটা পোড়া যন্ত্রণা। সর্বশেষটা কিন্তু শুনে যাবেন ভাই, ঠিক আছে? সত্যি, যদিও এর আগে বলছি আমি সর্বশেষটা। যাই হোক, এরপরে আপনি 3 নম্বরটা বলি, মানে 2 নম্বরটা নিচের থেকে 3 নম্বর। ডক্টর খলিলুর রহমান। ভারতে ডক্টর খলিল গেছে না? হ্যাঁ, কনক্লেভ, সাউথ এশিয়ান সিকিউরিটি কনক্লেভের সামিট, এখানে গেছিলেন খলিলুর রহমান। কি হিসাবে? ডিফেন্স অ্যাডভাইজার হিসাবে। অর্থাৎ বাংলাদেশের তিনি প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। এখন ওয়াকার এবং ডক্টর ইউনুসের মাঝখানে আরেকটা পার্টিশন তৈরি হয়েছে। পার্টিশনটাকে এই খলিলুর রহমান। ভারতের সাথে নিরাপত্তা বিষয়ক আলোচনা করার জন্য এখন ওয়াকার যাচ্ছে না, খলিলুর রহমান গেছে। ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার বলি বা সিকিউরিটি চিফ সিকিউরিটি স্টাফ অজিত দোভালের সাথে সাক্ষাৎ করেছে ওয়াকার না, খলিলুর রহমান। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে না না হবে এই ব্যাপারে ডিল করছে কে? খলিলুর রহমান। তাহলে স্পষ্টতর বোঝা যাচ্ছে ওয়াকারকে দ্বারা এই কাজ হবে না। ওয়াকার দেশপ্রেমিক হলে ওয়াকারকেই পাঠাতো ডক্টর ইউনুস, প্রতিনিধি হিসেবে পাঠাতো, সেনাপ্রধান হিসেবে না, যেহেতু প্রতিরক্ষা রিলেটেড ব্যাপারটা। মজার ব্যাপার না? অর্থাৎ সে কোনোদিনও হাসিনাকে ফেরানোর ব্যাপারে নেগোসিয়েশন করতে পারবে না। হি ইজ নট আওয়ার পার্সন, হি ইজ নট বাংলাদেশি পার্সন, হি ইজ নট
পরেরটা বলি, যাই হোক। এরপরে আসি শেখ হাসিনা ফাঁসি। দেখেন 14 মাস আগেও সে ডক্টর ইউনূসকে কি বলছে? কনভিক্টেড লোক বলছে, এই কারণে মেনে নিতে রাজি নয় প্রধান উপদেষ্টা হিসেবে। অন্য কাউকে করার জন্য বলছে, হাসনাতকে, আসিফ মাহমুদকে। শেষ পর্যন্ত বুকে পাথর নিয়ে মেনে নিয়েছে। 14 মাস পরে সেই হাসিনার ফাঁসি হয়েছে। এখন কে বড় কনভিক্টেড, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি শেখ হাসিনা? বলেন, কে বেশি কনভিক্টেড? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।